এখনো আমার বিয়ে হলো না। থেকে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, সবারই কপালে সিঁদুর দেখা যাচ্ছে, সবাই বিয়ে করে নিয়েছে। এই বিয়ে সেই বিয়ে। হ্যাঁ, এই যেদিন বিয়ে হবে সেই দিন দেখবেন আত্মীয় স্বজন সবাই এসে কান্নাকাটি করবে, উলুধ্বনি আর দেবে না, দেবে। তাই আমার জীবনে এটাও হচ্ছে না বাবা। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই বাউল গান, আমার কবে হবে বিয়ে, চেপে যাবো পালকিতে, কবে হবে বিয়ে, চেপে যাবো পালকিতে, কারো সঙ্গে কোনো কথা, কারো সঙ্গে কোনো কথা হবে না, বলবো না। এখনো আমার বিয়ে বরযাত্রী যাবা তো নাকি? দেখি কে কে যাবা, যাবা না? সত্যি তাই বলছে, পর কোনদিন হয় না আপন, আমার পন্থায় কেঁদেছে, তবে কেন সই পরের লাগি পরাণ কাঁদিয়েছে। তাই বাবা কেউ কারো আপন নয়, হরিবল হরিবল। তাই আমার বিয়ে যেদিন হবে সেদিন কেউ না কেউ আমার নিয়ে শ্মশানে যাবে। তাই তোমরা সেদিন কি বলবে? বলো হরি হরিবল হরিবল। পালকি কারো ধরি হই গই, সেদিন যাবে ভার জাতি, সেদিন মদ খেয়ে বলবে হরি হরিবল হরিবল। সেদিন সুধা খেয়ে বলবে হরি, বাজবে বিয়ের বাজনা। বিয়ে হলো না, জয় জয় ভারত সবাই মিলে হরিবল হরিবল হরি হরি। সেদিন ফুলো সোতা ফুলো সোতা সস্তার হবে। আশি হাজার টাকা টাকা ছপ্পর খাত দিয়েছে শ্বশুরি বাড়ি থেকে, ঘুমাবার টাইম আছে বাবা? কিন্তু আছে বলবে, সব করে থাকবে। এই এসেছি ল্যাংটা, যেতে হবে ল্যাংটা, সব কেড়ে নেবে। তাই সেদিন এখন আমার বিয়ে হলো না, বাড়ি হলো না। সেদিন আনন্দ তবে
আমার বিয়ে হলো না, আমার বিয়ে হলো না। আমার কবে হবে বিয়ে, চেপে যাবো পালকিতে। কবে হবে বিয়ে, চেপে যাবো পালকিতে। কার সঙ্গে কোনো কথা, কার সঙ্গে কোনো কথা হবে না, বলবো না। এখন আমার বিয়ে হলো না, আমার বিয়ে হলো না। কিছু মাল নিয়ে এসেছে, এসে ওইখানে দেখলাম মুরগির মাংস, একদম লাল লাল রং। আমি জীবনে খাইনি, তবুও দেখলাম আর কি। তার সঙ্গে আবার ওই হাড়ির মধ্যে মাল ভরা। তো ওই ছেলেটা খেয়েছে, খাওয়ার পরে ওনাকে এখন বাড়িতে নিয়ে যাবে। ওই মহিলা কিন্তু খুব রেগে যাচ্ছে, ওদের ভাষায় কি যেন বলছে, মাকে আমি বুঝতে পারলাম না। তাতে বোঝা গেল যে স্বামীটা প্রচন্ড হারে মদ খেয়েছে, এখানে বাড়িতে নিয়ে যেতে হবে। তাই স্বামীটা মাথায় জল টল দেওয়ার পরে একটু জ্ঞান ফেরার পরে স্বামীকে বলছে, শোন শোন, তুই যদি এরকম করতে মদ খাস তাহলে সংসারটা চুলে হয়ে যাবে। হ্যাঁ, তার স্বামীটার জ্ঞান ফিরেছে, বমি টমি করেছে, খুব ব্যথা হচ্ছে। এখন বউ ভালোবাসছে, বউকে মিথ্যা বলছে না সত্যি বলছে তা আমি জানি না বটে। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা আমি শুরু করলাম, একটু শুনতে থাকে। মানে দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা ছেলে, তার নাম হচ্ছে ফুচু। যদি আপনাদের মধ্যে কেউ থাকে রাগটা করবেন না, কেমন? ফুচুর মাকে নিয়ে ফুচুর বাবা গান ধরেছে এবং ফুচুর মাও গাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি লিখলাম বসে বসে। বলছে ওগো মদ খেলে পরে কাজে, ওগো মদ খেলে পরে কাজে যেতে পারবা নাই, সকালে উঠতে পারবা না। তোমরা কি খাও? আমার মায়েরা ভালো, আমার মায়েরা খায় না। যারা খেয়ে থাকে তাদেরকে একটু লক্ষ্য করে দেখবা, যদি এখন সন্ধ্যাবেলা গিলে নাই, মানে অর্থাৎ খেয়ে নাই, সকালবেলা দেখবে বেটার উঠতে খুব কষ্ট, ওই বেটা উঠছেই না উঠছে। বউ বলছে কি গো, গাড়ি নিয়ে যাওয়ার কথা, বালুরঘাটে কখন যাবা? মানে পরে বলবে সেটা বলতে পারে না। তাহলে কি হবে? প্রত্যেকদিন নেয় যদি পুরুষ মানুষ মদ খায় তাহলে সংসার নষ্ট হয়ে যায়। তাই যে সমস্ত বন্ধুরা খাচ্ছ ভাই, একটু লিমিট রেখে খাও, নইলে আমার মতন হবে না। ও ফুচুর মা, ফুচুর মা, ফুচুর মা, ওই এখন থেকে আমি আর মদ খাবো না। ওরে মদ খেলে পরে কাঁদে, ওরে মদ খেলে পরে কাঁদে যেতে পারবা না, সকালে উঠতে পারবা না। এখন থেকে এখন আর মদ খাবো না, এখন থেকে আমি আর মদ খাবো না। ও ফুচুর মা, ফুচুর মা, ফুচুর মা, এখন থেকে আমি আর মদ খাবো না গো, এখন থেকে আমি আর মদ খাবো না।
পর্যন্ত সবাইকে টিকা দিতে হবে, পোলিও দিতে হবে, তাই না? দেশের নিয়ম। তো ওই টিকা পোলিও খেতে খেতে বড় ছেলেরা এখন টিকা আর কোথায় পাবে? এখন কামনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যদি এক বোতল পাওয়া যায়। দুটো খেয়ে নিচ্ছে, বাবা সেইটাই না পোলিও ওইগুলো। তাই বলছে আমাদের খুঁজুকাই একটা হাত দিয়ে রোগে মরবে না, না। এখন থেকে আমি আর মদ খাবো না, এখন থেকে আমি আর মদ খাবো না। মেয়েরা কিন্তু এখন বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সবই খায়। তাই যারা ভিআইপি মানুষ, তারা 3 তলার উপরে বসে বসে যখন মদ খায়, তাদের কিন্তু মদ বলে না মা। কি বলে, কিরে বন্ধু কেমন কেমন গন্ধ? বলে ভাই একটু ড্রিলিং করেছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারলো না। যারা গরিব মানুষ তারা তো ড্রিলিং বলতে পারে না, তারা ভাঙা মদই বলে দেয়। তাই বলতে বাবাকে বলছে সংসার, আমি তো বিড়ি খাই, এই কথাটা কারো কাছে বলতে নাই। বিড়ি গেল আমি এমনি এমনি খাই, 3 ছেলের মা আমি, অম্বল গ্যাসটা বেশি, তাই ডাক্তার খেতে বলেছে, তাই রিটার্ন করে বিড়ি খাই। কি আপনারা শুনেছেন না বিড়ি খেলে অম্বল গ্যাস চলে যায়? যারা খান না কাল থেকে খাবেন, দেখবেন এমনি চলে গেছে। সব বোনা সব বোনা। তাই বাবু কি বলছে শোনো, আমি মদ খাবো না তো যাবো বিড়ি খাসে না, আমি মদ খাবো না তো যাবো বিড়ি খাসে না, বলে ক্যান্সার রোগে মরিয়ে যাবি, বলে ক্যান্সার রোগে মরিয়ে যাবি, নুনুটা নুনুটা মানুষ হবে না। এখন থেকে আমি আর মদ খাবো না।
গল্প আছে গো মা। এই গানটা যখন বানানো হয় আমাদের সোনাঝুরির বাগানে, সোনাঝুরির বন্যে আদিবাসীরাই বানিয়েছিল গানটা বটে। তিনি মানে কয়েকদিন আগে দেহ রাখছে বা অর্থাৎ মারা গেছে। দেখতে শুনতে ভালো না, কিন্তু গানটা খুব সুন্দর ভাবে লিখে গেছে। তো কেমন করে লিখেছে? এইরকম মেলায় এসে এক বান্ধবী এক বন্ধু প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে। বিয়ে করার পরে ওই 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 যেটা হয় বাবা, একটা করে বাচ্চা। এই বাচ্চা হওয়ার পরে দেখবেন পুরুষ মানুষ এই মেয়ে মানুষের কাছে কম থাকে। মানে বিয়ে হলে তো বুঝতেই পারছেন পুরুষকে একটু দূরে দূরে রাখতে হয়। তো ওই যে যারা পুরুষ মানুষ তখন ওই মেয়ে মানুষের কাছে থাকে না, তখন মেয়ে মানুষটা একা একা থাকে, দুঃখ হয়। স্বামীটা একবার আসে না, স্বামীর জন্য এই দেহ মন প্রাণ একটা সন্তান হয়েছে, তার মুখটা একবার দর্শন করতে আসলো না। কিন্তু ওই ব্যাটা কেন আসে না? ওই যে ওই ঘরটাকে কি যেন ঘর বলে, মায়েদের বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাই তোমাদের বাড়ি ঘর থাকতেও এই সন্তান হলে মা ওই বিচুলি করে কেন তোমাদের থাকতে দেয়? ওই ঘরটা কি নাম জানো? হ্যাঁ একটু বলো। আতুর ঘর, এটা আমাদের বীরভূম ভাষাতেই বলে, তার জন্য আগে বলি না আমার। তাহলে আতুরের গন্ধ কিন্তু আমাদের কারো শরীর থেকে এখনো যায়নি। যতই তোমরা সাবান বলো গায়ে, আপন আপন গায়ে কিন্তু আপন আপন গন্ধ আছে, তাই না? হরিবল হরিবল। তাই ওরকম গন্ধ শুনে ছেলেটা এখন মদ খেয়ে এখন মাতাল হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। তা ওইরকম ওই যে ফুলির মাকে দেখতে ভালো লাগছে বটে, ওই ফুলির মায়ের বাড়িতে কিন্তু মদটা পাওয়া যায়। এখন ওই ছেলেটা প্রত্যেক দিন যায় আর ওই ফুলির মায়ের কাছে দু প্যাক করে মদ খায় আর মাঝে মধ্যে দুঃখের গান গায়। তো ফুলির মা এখন দুঃখের গান শুনিয়ে ওই ছোড়াটা সঙ্গে গেছে মজে, বলছে ননির বাপ তোর এত কিসের দুঃখ? বলছে বুঝতে পারিস ছেলেটা হয়েছে বটে ননি, এই গন্ধটা শুনতে পাচ্ছি না, তাই মদটা গিললাম, দুঃখে মরিয়ে যাচ্ছি, তুই একটু ভালোবাসতে পারিস? তো মেয়ে মানুষ সব দিকেই পারদর্শী। তো কাঁধের মধ্যে হাত দিয়ে বলছে শোন শোন, রাগ করিস না, আমি তো আছি। তো ওই কাণ্ড আরেকবারই দিদি দেখে ফেলেছে। এই দেখেন দাদা ভাইরা, এক মহিলা আরেক মহিলাকে যদি কোনো দাদা ভাই ভালোবাসে দেখবো, একটু কথা বলে মনে হয় এর সঙ্গেই প্রেম। কি স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে পারে না। তো ওই মহিলা গিয়ে ওকে বলছে মিনির বাপ মা শোন, ওই মুন্সিয়াটা তো ছেলে হওয়ার পরে ওই যে ফুলকরি মায়ের বাড়িতে যাই আর ফুলকরি মায়ের সঙ্গে কি যেন গান গাই, গলায় কাঁধে হাত দিয়ে দিয়ে। তো এখন 1 মাস হওয়ার পরে বাচ্চাটা কোলে ঢাকা দিয়ে এখন রাগ, তো মেয়ে মানুষ চলে গেছে ওই ফুলির মায়ের বাড়ি। তো গিয়ে দেখে হ্যাঁ মরদ মানুষ দমে প্রেম করছে একটা সঙ্গে। তাই তখন রেখে দিয়ে বলছে শোন শোন, তোর মান সম্মান নাই? স্কুলে যখন পড়তাম তুই আর আমি, কত সুন্দর প্রেমটা ছিল, ছেলেটা হলো আর ওই ফুলকলির মায়ের সঙ্গে জীবনটা তুই দিয়ে দিলি, আমার আর ভালো লাগে? তা তোর গলায় দড়ি কি জোটে না? তুই মরতে পারিস না? তাই বলছে ও তুই মরবি, ও তুই মরবি, মরবি, হ্যাঁ ও তুই মরবি তো মরে যা, ওরে একবারে মরে যা, ওরে ভিতরে তোকে মানাইছে না রে, একবারে মানাইছে না রে। তাই বলছে চল চল, এই দেশে আর ভালো লাগছে না। কোথায় না? লাল পাহাড়ি দেশ, আমাদের দেশের মাটি গোমা সব লাল। তাই কেমন? ওরে লাল পাহাড়ির দেশে যা, মাটির দেশে যা, পাহাড়ির দেশে যা, মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে। মরবি তো মরে যা, একবারে মরে যা, মরে যা, একবারে মরে যা, ভিতরে তোকে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে।
নদীর পারে শিমুল গাছ শুকায় কানার পাখির বাসা রে কানার পাখির বাসা সকালে ফুটে যে মনে বড় আশা রে মনে বড় আশা নদীর পারে শিমুলের গাছ নদীর পারে শিমুলের গাছ নানান পাখির বাসা রে নানান পাখির বাসা সকালে ফুটি বেজে সকালে ফুটি বেজে মনে বড় আশা রে মনে বড় আশা পাহাড়ের বসে যাবি মায়া মোর দয়া তোর ভাবি পাহাড়ের বসে যাবি মায়া মোর দয়া তোর ভাবি ভিতর থেকে মানাইছে নাই আমি কিন্তু গানের আগে বলেছিলাম এই গানটার সঙ্গে সঙ্গে হাত তালি দেবেন। আমি যেটা সত্যি সত্যি রেগে যাচ্ছি, আমি একাই নেচে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো এটা কি হয়? হ্যাঁ দেখো হাঁপিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে দিনকে দিন না। বলে আগে বলেছি প্রথমে ভালো মন্দ খাই, তোমরা যদি একটু হাত তালি দাও তাহলে আমার একটু নাচটা কম হয়, তাই না? হ্যাঁ সবাই বলে দাও দেখি। হাত তালি দিলে কি হয় জানো? শরীরে যত সুন্দর শিরাগুলো আছে, অকে যে শিরা দেখবো সকালবেলা হয়তো অত অনেকটা ভালো হয়ে গেছে। একদম 100% সত্যি। হাত তালি দাও। প্রেম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাহলে সেই প্রেম না, পীড়িত করতে বলিনি আমি, বাবা প্রেম করতে বলেছি। এই প্রেম করতে করতে যেন পীড়িত করে ফেলো না, পীড়িত করলে কিন্তু সাকসেস। হরিবল হরিবল। হ্যাঁ এই গানটার পরে হবে আরো দুটো তিনটে গান, তারপর পরবর্তী শিল্পী আসবে। তাই সবাই মিলে হাততালি দিয়ে আমাদের আনন্দ উপভোগ করতে হবে। জয় গুরু জয় আজকে শেষের দিন। হরিবল হরিবল।
নদিয়া নগরে। সেখানে গিয়ে নদিয়া নগরবাসীকে বলছে, নদিয়া নগরবাসী জাগো জাগো, তোমরা সবাই জাগো, আর জেগে আমায় তোমরা কিছু ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা না দিলে আমি কলিজীবকে উদ্ধার করতে পারবো না, কেননা এই ভিক্ষা নিয়ে গিয়ে আমি গুরুচরণে অর্পণ করব, তারপরে আমার গুরু আমায় দীক্ষা দেবেন। তাই সেই আমাদের নিমাই অনেক কষ্ট সহিত এই কলিজীবকে উদ্ধার করলেন। তার গান যদি একটু না হয় বাবা, হ্যাঁ, তাহলে কেমন লাগে বলো? তাই যার নিমাই হারিয়ে গেছে সেই মা জননী আমার এই গানের ব্যথা বুঝতে পারবে, আর যাদের নিমাই বেঁচে আছে সংসারে তারাও বুঝতে পারবেন হারিয়ে যাওয়ার পরে। তাই নিশিরাত্রির বেলায় জননী মা আমার কান্না করে উঠেছেন, হরিবল হরিবল। সেই নিমাইকে বলছে, ওরে নিমাই, আনন্দ পাচ্ছি, ওপরে ভগবান আর নিচে হচ্ছে মাইক ম্যান, এই দুজন না থাকলে আমাদের গলার কোনো দাম নেই। হরিবল হরিবল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি ছোট্ট করে গাইব, তারপরে বিদায় দেবো। কেউ আর আদেশ করবেন না। আগামীতে আসবো, 3 ঘন্টা করে আসর দেবেন, আমি 3 ঘন্টা একাই গান গাইবো, কাউকে লাগবে না। কেমন? এবারে কমিটি দাদা ভাইরা অনেক শিল্পী নিয়ে এসেছে, সত্যি দাদা ভাইদের মন ভালো, তাই শিল্পীরা হচ্ছে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু গান গাইতে পারছে না, টাইম দিতে পারছে না। যদি সকাল থেকে আসেন তাহলে গানটা ভালোই হয়। বেলা 3টের সময় শুরু করলাম, তারপরে বাবা রাত 9টার সময় লোকজন আসলো, তাহলে আমাদের আর কি দোষ বলেন? গ্রামের মানুষ আপনারা সবাই আগামী দিন থেকে খাওয়া দাওয়া সব বন্ধ বাড়িতে, এখানে তো রান্না বান্না আমাদের হচ্ছেই, দুটো করে সেবা নেবেন আর সারাদিন গান শুনবেন। রাজি পারলে একটু হাত তুলে বলে দেখান তো দেখি, রাজি? বাড়িতে গেলে হবে না। ধবা পাগলা বললেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। তাই বৃন্দাবনে মাগো বাঁশি বাজে, কিন্তু আমাদের কান নেই, তাই শুনতে পাই না। কি বাবা, এই যে সুন্দর বৃন্দাবনে বসেছেন আমার কমিটি দাদা ভাইরা, আমরা গ্রামের মানুষ বলছি, 2 তারিখে দাদাবাড়ির কাজটা করি। দেখেন, আমরা সেই দূরে থেকে এসেছি, সারাদিন বসে আছি আপনাদের একটা গান শোনাবার জন্য। তো আগামী দিন থেকে আপনারা অবশ্যই বাড়ির কাজকর্ম রেখে দিয়ে চলে আসবেন। হরিবল হরিবল। কেননা যে সমস্ত করছেন সেগুলো অন্য কেউ ভাগে করে নিয়ে নেবে, আর যেটা অর্জন করে যাচ্ছেন এটা থেকে যাবে। তাই বল হরিবল। তাই নিমাইয়ের মা মনের দুঃখে নিমাইকে বলছে, ওরে নিমাই, হ্যালো, তুই যে বাবা নিশিরাত্রির বেলায় আমায় ছেড়ে চলে গেলি, তুই বলতে পারিস বাবা, তুমি তো বলে গর্ভে ধারণ করলাম কত কষ্ট করে, তুই তো আমার একমাত্র সন্তান, মায়ের কথা না হলে ভুলে গেলি, কিন্তু বাড়িতে যে তোর বিষ্ণুপ্রিয়া আছে তার কথা কি তোর মনে পড়ে না? তাই নিশিরাত্রির বেলায় নিমাইয়ের মা কান্না করে উঠেছে, আর নিমাইকে গানের সুরে, গানের ভাষায় কি বলছে আমি সেই জায়গা থেকে শুরু করছি আজকে নিমাই সন্ন্যাসীর একটি গান। তারা রে একবার দেখি ভোরে রে ভোরে নিমাই দাঁড়া রে, তুই যে মায়া ত্যাগ করে আমায় ছেড়ে, নদিয়া ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কোথাও যাচ্ছিস বাবা, তাড়াতাড়ি গৃহে ফিরে আয় নিমা।
যখন জন্ম জন্মিয়ে গেল মরিস নিমা পণ্ডিত হয়েছ জগৎকে তো ছাইতে পারে নিমাইলে
কোথা হতে এলো রে গুরু ওরে বিমা বসে বিমা বসে বিমা কোথা হতে এলো রে গুরু ভারতী তুমি করবে কৃষ্ণ নামটি দিয়া রে সেদিন থেকে মা মহল্লা জননী মায়ের কাছে আমার নিমাই কেঁদে কেঁদে বললেন ও মা আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করব তুমি আমায় অনুমতি দাও তুমি অনুমতি না দিলে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবো না তাই জননী মা আমার হাও হাও করে কেঁদে বলে উঠে নিমাই কোন মা কি তাকে অনুরোধ করতে পারে পারে না বাবা দেব না তোকে আমি আদেশ দেব না যাওয়ার অনুমতি দেব না জননী মায়ের কাছে আবার হাত জোর করে আমার নিমাই বললেন মা গো তুমি যদি এই কথাটা না বুঝতে পারো তাহলে আমি কলিজীব করি কি করে উদ্ধার করবো বলো তাই দাও দাও এই নদীর নগর ছেড়ে যাওয়ার সময় আমার হাতে তুমি কিছু ভিক্ষা দাও এই ভিক্ষা নিয়ে গিয়ে আমি গুরু চরণে গুরু দক্ষিণা দেব জননী মা আমার হাও হাও করে কেঁদে বলে ওরে নিমা আমার সংসারে যা কিছু ছিল সবই তো বন্যার জলে ধুয়ে গেল আমি কোত্থেকে তোর দক্ষিণা দেব তাই জননী মা আমার সন্তানের মঙ্গল কামনা নদিয়া নগরবাসীর কাছে ভিক্ষা করলেন আর বললেন নদিয়া নগরবাসী আমার নিমাই যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে তোমরা কিছু কিছু করে ভিক্ষা দাও তোমরা ভিক্ষা না দিলে আমার নিমাই সন্ন্যাস নিতে পারবে না হরিবল ভিক্ষা দাও গো নদেবাসে তাহলে আমার জীবনটা যেমন নষ্ট হচ্ছে পরে জন্মেও নষ্ট হয়ে যাবে গো মা তাই শিল্পী জীবন বড় কষ্টের জীবন সেই জায়গায় দাঁড়িয়ে আমার জীবনে একটি সুন্দর গান দুঃখ আমার জীবন সাথী সুখটা বুঝিনি তো কপাল দোষে বুঝিনি তো কপাল দোষে হাতে ভয় পাল দুঃখ আমার জীবন সাথে সত্যা যাবা দুঃখ আমার জীবন সাথে সত্যা
আমার ভালোবাসার স্বপ্ন দেখা আমার জীবন সাথী সুন্দর আমার সুন্দর জীবন সাথী সুখা যাব জীবন আমি বুঝিনি তো কপাল দোষে বুঝিনি তো কপাল দোষে জীবন সাথী সুখা যাব জীবন সাথী সুখা যাব আমি বুঝিনি তো বুঝিনি তো কপাল বসে আপন জীবন সাথী সুখা যাব
অ্যালবামের গান অল্প অল্প মনে আছে, ভুলে গেলে কেউ রাগটা করবে না। কেমন কেমন গাইবার ক্ষমতা নেই, সবাই গান সবাই গাইতে পারে না। তবু ছোটবেলা থেকে এই বইটা আমরা বাংলা ফিল্মটা দেখি, অল্প অল্প মনে আছে, একটু চেষ্টা করছি আপনাদের জন্য। মনে করেছিলাম জীবনের একটা শেষ গান গাইতে গাইতে আপনাদের কাছ থেকে বিদায় নেব, আর হলো না। এই গানটি গাইতে গাইতে বিদায় নেব। মন মাঝি রে তো খেলাতে তুই দিলি রে পাল তুলে, যাবি রে কোন দেশে না জানি কোন কোলে। আরবি বর্মনের গাওয়া গান আমাদের গলায় শোভা পাচ্ছে না, তার একটু কষ্ট করে শোনেন। কেমন না জানি কোনে কোলে, যাবি রে কোন দেশে না জানি কোনে কোলে।
কোন দেশে জানি না তবু যাবি রে দেশে জানি না তবু যাবি রে তুই দেশে না জানি পার্বতী কৈলাসে একাত্রিত রয়েছে। রাসুর মনে মনে চিন্তা করলেন, এই সময় তো ভোলানাথ কৈলাসে না, এটাই একটা সুবর্ণ সুযোগ। সঙ্গে সঙ্গে ভোলানাথের দেওয়া বর অজাসুর অসুর সঙ্গে সঙ্গে ভোলানাথের রূপ ধারণ করলেন। যখন অজাসুর অসুর ভোলানাথের রূপ ধারণ করিল, পার্বতীকে দেখে অজাসুর অসুরের বড্ড লোভ হল। পার্বতীকে দেখে অজাসুর অসুর মনে মনে চিন্তা করলে, এই সময় তো ভোলানাথ কৈলাসে নাই, এটাই একটা সুবর্ণ সুযোগ। এই সময় গিয়ে পার্বতীর কাছে গিয়ে ওই অজাসুর অসুর ভোলানাথের রূপ ধারণ করে যখন পার্বতীর কাছে যায়, না পার্বতী মনে মনে চিন্তা করলো, পার্বতী হচ্ছে মহাসতী। পার্বতী মনে মনে চিন্তা করলে, এই সময় তো ভোলানাথের এখানে থাকার কথা নয়। ধ্যান যোগে পার্বতী কি কর্ম করিল, অজাসুর অসুর ভোলানাথের রূপ ধরেছে, সেই ছবি চিত্র বটে যে দেখিল। সঙ্গে সঙ্গে অভিশাপ করল পার্বতী অজাসুর অসুরকে, হে অজাসুর, তুমি আমার স্বামীর শিষ্য, তুমি আজকে বর পেয়ে, তুমি আমার স্বামীর শিষ্য মানে আমার শিষ্য, তুমি আমার সন্তান সমতুল্য, তুমি আমার সন্তান। তুমি সন্তান হয়ে মাকে দেখে লোভ করো, তোমাকে উচিত শিক্ষা করতে হবে। যাও, আমি তোমাকে অভিশাপ করলাম, পাঠা তুলে তোমার জন্ম হবে। পার্বতীর অভিশাপে অজাসুর কাঁদিতে লাগিল, এই পাঠা জন্ম পেয়ে আমি কেমন করে ভালো থাকি বল। অজাসুর অসুর মা পার্বতীর চরণে করে দিলেন। পার্বতীকে ডেকে ডেকে বলছে, মাগো, আমি বড় ভুল করেছি তোমার উপরে লোভ করে, আমি তো বুঝতে পারি না, আমি তো অসুর, আমাকে ক্ষমা করে দাও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। পার্বতী বলল, অজাসুর অসুর অত সম্ভব না, আমি যে অভিশাপ করেছি, এই অভিশাপ তোমাকে, এর সাজা তোমাকে পার পেতে হবে। অজাসুর অসুরকে ডেকে ডেকে বললেন, অজাসুর শোনো, আমি তোমাকে যেমন অভিশাপ করেছি, তোমাকে একটা মুক্তির পদ বলে দেই। আমি যখন আগামী লীলায় বৈষ্ণবী কালী রূপ করিব ধারণ, তুমি পাঠা তোলে মুক্ত ধামি লভিবে জন। আমি আগামী লীলায় যখন বৈষ্ণবী কালী রূপ করিব ধারণ, হে অজাসুর, তুমি পাঠা করে সেই দিন লভিবে জন। ভক্তরা আমার পূজা করবে, তুমি পাঠা হয়ে জন্মগ্রহণ করবে, ভক্তরা আমার সামনে তোমাকে বলি দেবে। যখন তোমাকে বলি দিতে নিয়ে যাবে, তুমি মা মা বলে করিবে, সেই সময়ে অজাসুর অসুর তুমি মুক্তি পাইবে বলে যাই এখন। পাঠাকে যখন কাতরাতে বলি করতে ঢোকানো হয়, তখন মেয়ে মেয়ে বলে আওয়াজ করে। বাবা, এটা মেয়ে মেয়ে বলে আওয়াজ নয়, এটা মা মা বলে আওয়াজ হয়। বলছে, তুমি যতবার মা মা বলে করিবে রোদন, তুমি সেই সময়ে পাঠা জনম থেকে মুক্তি পাবে। অবশ্যই শোনো আমার বচন। এই জন্য এই লীলায় এসে কথা বলি হয়।
কিন্তু আমার মা কালী কথা বলি কিছুতে না খায়। এই জন্য আমার মায়ের চরণে কথা বলি হয়, অজাসুর অসুর তার মুক্তি হয়। কিন্তু মা কালীর পূজায় যখন কথা বলি হয়, মায়ের যে দুই পাশে বাকিনী যোগিনী থাকে, পাঠার রক্ত পাঠার মাংস তাদের প্রাপ্য। এটা মা কালী কোনোদিন পাঠার রক্ত খায় না, পাঠাও খায় না, একবারে দন্তান মায়া করেন না। বোঝাতে পারলাম আমার? কিন্তু আমরা কথা বলি দেই কেন? এই যে বললাম অজাসুর অসুরের ভাব দ্বারা, যেটা বোঝালাম। এসো এসো অগমীরা দ্বন্দ্ব মোহনায়, তোমার সঙ্গে কিছুক্ষণ আমি লড়াই বাঁধাতে চাই। এই কথা করলে সমাধান শোনবীরা। একটা বিষয়ে তোমার কাছে আমার জানার বাসনা নয়, তুমি সুন্দর করে বোঝাবে আমায়। কি বাসনা? মীরা যখন কৃষ্ণ ভজন করে, মীরার গলায় একটা দেখা যায় মুক্তার মালা। বর্তমান একটা মুক্তার মালা বাজারে মূল্য কয়েক লাখ টাকা। কিন্তু মীরা তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলিবে আমার ওই মুক্তার মালাটা তোমার গলায় কেন? সেটা তোমার কোন পথের কামায়? আমি তো তোমার গলায় মুক্তার মালা করি নাই দান, তাহলে তোমার গলায় দেখা যায় মুক্তার মালা, যেটা মীরার ভজনী। মীরার গলায় দেখা যায় কয়েক লক্ষ টাকা দান। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি করো সমাধান। ওই মুক্তার মালাটা তুমি কোথায় পেলে? একটু ভালো করে বোঝাবে সভা। এসো এসো অগমীরা দ্বন্দ্ব মোহনায়, ওই মুক্তার মালা তুমি কোথায় পেলে এখন বলে যাও আমায়। ওনার জিজ্ঞাসা নয়, মীরাকে যখন আমি বিয়ে করতে যাই তখন মুক্তার মালা দিই নাই। এখন দেখতে পাই মীরার গলায় মুক্তার মালা। হে মীরা, এই মুক্তার মালা তুমি পেয়েছো কোন জায়গায়? তোমার কোন পথের কামাই? তার মানে তুমি কি বউকে কোনো সন্দেহ করো? কি এইরকমই তো একটা কিছু। তাহলে তোমার গলায় মুক্তার মালা দেখতে পাই, তোমার এই মুক্তার মালা তোমার কোন পথের কামাই? তার মানে আমার স্বামী আমাকে সন্দেহ করে। তাই তো বলতে চাই, স্বামী তোমার ঠাই, তোমার তো মুরাদ নাই, দেবার মতো মুরাদ নাই। মুক্তার মালার দাম অনেক, কিন্তু তোমার তো দেবার মতো মুরাদ নাই। যদি আমার কোনো দেওর যদি থাকে, সেই দেওর যদি দিয়ে দেয় তাতে তো অসুবিধা নেই। এখন দেওর বৌদির মধ্যে কোনো ভাবধারা থাকলে অনেক দেওরেরা অনেক নুছুনু পাউডার দেয়, বাবা দেয় না, ভালোবেসে দেয়, ছামিয়ে দেয় না। একটা লেল পালিশ একটা নিয়ে গিয়ে বৌদি দিল, দিতেই পারে। তাতে তোমার হিংসাটা কোন জায়গায়? তো বলতে চাই, আমি আমার স্বামীর ঠাই এই মালা আমার কোন অসৎ পথের কামাই নয়, অসৎ পথের কামাই নয়। কেননা এই মালাটা আমাকে করেছে দান, তাই আমি আমার গলায় ধারণ করেছি। এই মালা দান করেছে, যার দাম অনেক। বলতে চাই, তোমার ঠাই মীরা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ গুণগান গায়, আর সেই ভজন গান শুনে আমাকে করেছে দান। বলতে চাই, দেখো তুমি যে সন্দেহটা করছো সেটা কিন্তু তোমার ঠিক নয়। শোনো শোনো গোস্বামী, তোমার জানাই এই মালা আমার অসৎ পথের কোন কামাই নয়। আকবর বাদশাহ একজন বাদশাহ
ছিল তার কথাই আমার বড় ভালো। ওই দেখো মিথ্যা কথা নয়, কৃষ্ণ ভজন শুনে আমারে দান করিয়া যায়। দিল্লির সম্রাট আকবর বাদশাহ ওনার কৃষ্ণ ভজন শুনে